4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে রেলের মেগা প্রকল্প। আলোচনায় ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন। পুলিশে সব সুবিধা জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য। ডেইলি স্টারের এমন প্রতিবেদন বিভেদ সৃষ্টির পাঁয়তারা, বলছেন পুলিশ কর্মকর্তারা। গত 15 বছরে বেড়েছে সদস্যদের সুযোগ সুবিধা। এবং টুকরো টুকরো করা হচ্ছে শত কোটি টাকার 85টি গাড়ি। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শেডে পড়েছিল দীর্ঘদিন। ভাঙাড়ি হিসেবে বিক্রি হবে মিৎসুবিশি জিপ সহ বিলাসবহুল গাড়ি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আজও কোটা বাতিলের দাবিতে রাজপথে বাংলা ব্লকেট। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সড়ক মহাসড়ক বন্ধ করায় যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি চাকরিতে কোটা বাতিল ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ততই যেন বেগবান হচ্ছে। শুধু রাজধানী নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে জড়ো হয় শিক্ষার্থীরা মূলত শাহবাগ মোড়ে। এবং শাহবাগ মোড়ে একটি অংশের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং অন্যান্য শিক্ষার্থীরা চলে যায় বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়। শুধু এই শাহবাগ মোড়, বাংলা মোটর কিংবা কারওয়ান বাজারে নয়, ঢাকা শহরের আরো বড় বড় যে মোড়গুলো রয়েছে, বিশেষ সেই মোড়গুলোতেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এক দফা এক দাবি, আমরা প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা চাচ্ছি না। আমাদেরকে পূর্ণ সম্পৃক্ততা এবং সাপোর্ট দিয়েছেন। চানখারপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবর জানবো তামিমের কাছ থেকে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, রাজধানীর চাংখারপুলের সকল যে মোড় রয়েছে, রাজধানীর চাংখারপুলের যে মোড় রয়েছে সেই মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ করে আন্দোলন চলছে এই মুহূর্তে। এবং আমার পেছনে মেয়র হানি ফ্লাইওভার, এবং এই হানি ফ্লাইওভার দিয়েই কিন্তু চট্টগ্রাম এবং সিলেট যাওয়ার যে পথ, সেই পথ, এবং স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ থাকার কারণে চট্টগ্রাম এবং সিলেটের যে পথটি রয়েছে সেই পথটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। রাজধানীর সায়েন্স ল্যাবের খবর জানবো সহকর্মী ধ্রুব ব্যানার্জির কাছ থেকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা, এবং তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন কোটা সংস্কার হওয়া খুব দ্রুতই প্রয়োজন। বেলা 3টার দিকে তারা ঢাকা কলেজের মূল ফটক থেকে তাদের আন্দোলন শুরু করেন এবং তাদের বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রথমে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে এরপর নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে যেতেই ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের সঙ্গে যোগ হন, এবং এরপরই তারা ইডেন কলেজের সামনে থেকে ঘুরে এসে আবারও ঢাকা কলেজের সামনে দিয়ে এসে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে জড়ো হন। এবং এ সময় তারা রাস্তার যে দুপাশের গাড়ি অর্থাৎ যানবাহন সবকিছুই আটকে দেন। সবকিছু মিলিয়ে এই যানবাহন আটকে দেওয়ার ফলে যারা অফিস থেকে বাড়ি ফিরছিলেন, যেহেতু বিকেলের সময়, তারা অনেকটাই ভোগান্তিতে পড়েন। এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা বাতিলের দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বরিশালেও মহাসড়ক অবরোধ করায় যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। কোটা আন্দোলন রূপ নিয়েছে ভিন্ন মাত্রায়। বাংলা ব্লকেট কর্মসূচিতে একাট্টা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শহরের মোড়ে মোড়ে সড়ক অবরোধের পর রেল লাইনে পথ রোধ করে আন্দোলনকারীরা। এতদিন 4 দফা দাবিতে আন্দোলন চললেও সোমবার থেকে 1 দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এভাবে বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় বৃষ্টির মধ্যে চলতে থাকে বিক্ষোভ। এদিকে প্রায় 1.25 ঘন্টা ট্রেন আটকে রাখায় দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনের নামে মানুষের ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন মেহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় রেলপথ অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে রাজশাহীর সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। খুলনা ও ঢাকা থেকে ছেড়ে আসা দুটি ট্রেন যাত্রাপথে আটকা রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটেন। অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। বরিশালও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এদিন রংপুরেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বিক্ষোভ করে নগরীর মডার্ন মোড়ে সমাবেশ হয়। এ সময় দাবির পাশাপাশি বেরোবির কলের গানের শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন। ওমর ফারুক, সময় সংবাদ। বিচারাধীন বিষয়ে আন্দোলন না করে ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা করছেন তারা। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আছে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নেব। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়ে আদালতের রায় চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 5 মন্ত্রীর বৈঠক শেষে কথা বলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে চলমান ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের অবস্থান হচ্ছে, আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল, সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোটা আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের উপর প্রকাশ্যে ভর করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না, আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। সোমবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন 2018 সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল সরকার। এরপর 7 মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুনর্বহাল করেন আদালত। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষকে ভোগান্তিতে ফেলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের পথ পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের উপর প্রকাশ্যে ভর করেছে, তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন। অন্যদিকে বিএনপির আন্দোলন সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তাদের ডেট তো অনেক শুনেছে, তাদের দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন। দিবাস্বপ্ন, কচু পাতার উপর শিশির বিন্দু নয়। আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর বেইজিংয়ে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে বেলা 11:15টার দিকে সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন শেখ হাসিনা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেইজিংয়ের প্রধানমন্ত্রী হোটেলের সামনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। যদি আপনাকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চীন সফরের প্রথম দিনের খবরাখবর জানাতে চাই, শুরুতেই যেটি বলতে হচ্ছে যে বাংলাদেশ সময় 4টা অর্থাৎ আর এখানকার স্থানীয় সময় বিকেল 6টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এবং সে সময় কিন্তু যে তাকে চীনের ভাইস মিনিস্টার সহ এখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন এবং এই সময় কিন্তু বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সহ চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ যে দুই দেশেরই শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এরপরই কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে প্রায় 20 মিনিট আগে তিনি এই বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এসে পৌঁছেছেন এবং এখন তিনি এই হোটেলে অবস্থান করছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কিন্তু যে চীনের প্রধানমন্ত্রী লি জিয়াংচাওয়ের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন এবং 7 জানুয়ারি নির্বাচনের পরেই কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তো নানান জায়গা থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দুই পক্ষেরই, বিশেষ করে দুই দেশের 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্কের একটি যে নতুন মাত্রা যোগ হয়েছিল, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের মধ্য দিয়ে বা বেইজিং সফরের মধ্য দিয়ে দুই দেশের এই কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং আরও নতুন মাত্রা দেবে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। আর সেই জায়গাতেই কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে যেমন একদিকে ব্যবসা, অর্থনীতি কিংবা যে বিনিয়োগের বিষয়গুলো যেমন গুরুত্ব পাচ্ছে, ঠিক একইভাবে ভূ রাজনীতি কিংবা কৌশলগত বিভিন্ন বিষয় আসলেই বার্তা আসবে এমনটি কিন্তু যে মনে করা হচ্ছে। এবং আগামীকাল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ ব্যস্ত সময় কাটবে। শুরুতেই কিন্তু যে তিনি চীনের সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে এবং একটি সেমিনারেও কিন্তু একটি কনফারেন্সেও তার মানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা, বিনিয়োগ এবং যে বাণিজ্য বিষয়ক একটি মানে সেমিনারে বা একটি কনফারেন্সে তার বক্তব্য রাখার কথা রয়েছে। এবং তার পরদিন কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরের মধ্যে সবচেয়ে মানে তাৎপর্যপূর্ণ দিন হতে যাচ্ছে, কারণ সেদিনই বাংলাদেশ ও চীনের মধ্যে 22টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং এই 22টি যে সমঝোতা স্মারক সেগুলো কিন্তু যে নানান ক্ষেত্রে হওয়ার কথা রয়েছে। অবকাঠামোগত সহযোগিতা কিংবা যে বিভিন্ন প্রকল্পের সহযোগিতা, সড়ক অবকাঠামোর বিষয়ে রয়েছে, যোগাযোগ অবকাঠামোর বিষয় রয়েছে, বিদ্যুৎ জ্বালানি সহ এবং যে সাংস্কৃতিক আদান প্রদান সহ বিভিন্ন বিষয়ে কিন্তু যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এবং একটি বিষয় কিন্তু যে উল্লেখ করার মতন, যে বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতায় যে চীন সরকারের তরফ থেকে বড় ধরনের একটি অর্থনৈতিক সহযোগিতার একটি মানে বার্তা থাকবে বা সহযোগিতার একটি ঘোষণা আসতে পারে এমনটাই কিন্তু যে ধারণা করা হচ্ছে। তো এবং সেদিনই কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করবেন, তার পরদিন যে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। আরও খবরাখবর নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম চীনের রাজধানী বেইজিংয়ে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে বাংলাদেশ রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প নিয়ে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আলোচনায় থাকতে পারে ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। রেল সচিব বলছেন প্রকল্পের অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। নাজমুস সালেহের রিপোর্ট। স্বপ্ন সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার। কয়েক বছর আগেই শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। নির্মাণ করা হবে 244 কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন, 17 কিলোমিটার ভায়া ডাক্তার, 46টি বড় রেল সেতু। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 কোটি টাকা।
রেল সচিব বলছেন, বিভিন্ন দেশ এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। গ্লোবাল ইনভেস্টার্স অনেকে আমাদের কাছে আসছে, আমাদের কাছে তথ্য নিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এরকম কনক্রিট আমরা কোনো প্রপোজাল পাইনি কোনো জায়গা থেকে যে আমরা এটা করতে চাই এই ব্যাপার। তবে এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্য সূচিতে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর রেল সচিব বলছেন, প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। বড় প্রজেক্ট যেটা নিয়ে এইবারে আলোচনা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার, ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। আমাদের কিছু আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, ফান্ড হান্টিং বলি আর কি, আমরা কিছু বড় বড় প্রজেক্ট যেগুলো আছে আপকামিং সেখানে আমরা পাঠিয়েছি, যেমন ভাঙা পায়রা এরকম, এটা একটা অন্যতম। শুধু এই প্রকল্পেই নয়, আরও 4টি মেগা রেল প্রকল্পে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। সম্ভাব্যতা যাচাই এটা সঠিকভাবে হতে হবে, কারণ ঋণ নিচ্ছে, এই ঋণ কিন্তু আমাদের সুদে আসলে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ভিতর দিয়ে যে আমাদের অর্থনৈতিক এবং আর্থসামাজিক যে উন্নয়নের কথা আমরা বলি, বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি, এটা যদি দ্রুততার সাথে না পাওয়া যায় তাহলে এই বিনিয়োগের ফলে কিন্তু আমরা একটা চাপে পড়ার এখানে সংখ্যা থেকে যায়। প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক, অবকাঠামো, স্বাস্থ্য খাত সহ 20টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 দিন না যেতে আবারও হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোররাতে হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে। দুপুরে স্থানান্তর করা হয় কেবিনে। উন্নত চিকিৎসা না পেয়েই বারবার বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলে যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার উনি কিছুদিন ধরে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো, অসুখগুলো তাকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুলিশের সব সুবিধা জ্যেষ্ঠ কর্মকর্তাদের, এমন শিরোনামে সম্প্রতি ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন বিভেদ ছড়ানোর কৌশল বলে দাবি করেছেন কর্মকর্তারা। স্বরাষ্ট্র সচিবের দাবি, গত 15 বছরে আমূল বদলে গেছে বাংলাদেশ পুলিশ। কনস্টেবল থেকে শুরু করে বেড়েছে সবার সুযোগ সুবিধা, তাই ক্যাডারদের চেয়ে নন ক্যাডার কর্মীরা কম সুবিধা পান, এমন অভিযোগ সত্য নয়। সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। গত কয়েক বছরে বহরে যুক্ত হয়েছে নৌ পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, জঙ্গি দমনে বিশেষায়িত কয়েকটি ইউনিট, বেশ কয়েকটি নতুন রেঞ্জ এবং মেট্রোপলিটন পুলিশ। একজন ওসির জায়গায় এখন থানাগুলোতে দায়িত্ব পালন করেন 3 জন অফিসার ইনচার্জ। 2009 সালেও মাত্র 1 লাখ জনবলের এই বহরে এখন মোট সদস্য 2,14,000। পুরো বাহিনীতে বিসিএস ক্যাডার পদে অফিসার 3,124 জন, বাকি 2,11,000 নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী। মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে 2020 সাল থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ডিজিটালাইজ করা হয়েছে বাহিনীতে। অর্থাৎ যিনি বয়স এবং যোগ্যতা এগিয়ে তিনি আগে পদোন্নতি পাবেন। বাহিনীটি মনে করে কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবাই এক পরিবারের সদস্য, যে কারণে কনস্টেবলরা যে মান ও পরিমাণের রেশন পান, একই মান ও পরিমাণের রেশন পান আইজিপিও। যদিও সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের বাংলা সংস্করণে সংবাদ প্রকাশ করে পুলিশে সব সুবিধা সিনিয়র অফিসারদের জন্য। এমন সংবাদকে উদ্দেশ্যমূলক বলে মনে করছে পুলিশ দফতর। সদর দফতরের একাধিক কর্মকর্তা মনে করেন এটি উদ্দেশ্যমূলক এবং উস্কানিমূলক রিপোর্ট। কারণ কোনো কর্মকর্তা মারা গেলে, অবসরে গেলে কিংবা নতুন পদ সৃষ্টি হলেই কেবল পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়, যে কারণে সুযোগ সৃষ্টি না করে পদায়ন অসম্ভব। একই মত স্বরাষ্ট্র সচিবেরও। যখন একটি বেতন স্কেল দেওয়া হয় তখন প্রজাতন্ত্রের সকল কর্মচারীদেরকে একত্রে দেওয়া হয়। সুতরাং বাংলাদেশ পুলিশে যারা আছেন, ক্যাডার সার্ভিস, নন ক্যাডার সার্ভিস বা কনস্টেবল, তারা কিন্তু বাংলাদেশের যে প্রচলিত আইন, সরকারি কর্মচারী আইন 2018 অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়া সেটাই তারা পায়। এক্ষেত্রে কারোর জন্য কম বেশি কিন্তু কোনো সুযোগ সুবিধা থাকে না। এখন পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজন কনস্টেবল কিন্তু একজন এডিশনাল এসপি পর্যন্ত পদোন্নতি অবসরে যাওয়ার সুযোগ রয়েছে,
কিন্তু সে যদি নিজেকে গড়ে না তোলে তাহলে আমরা তাকে পদোন্নতির ধাপে টেনে আনতে পারি না। এএসপি যারা ক্যাডার সার্ভিসে তাদের সংখ্যা তাদের তুলনায় কম, এই কারণে অনেকের দৃষ্টিতে মনে হতে পারে তারা খুব বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এখানে আইনের বাইরে কাউকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সাবেক আইজিপি বলছেন, বাহিনীতে নিম্ন পদে যারা আছেন কেবল তারাই ঝুঁকি ভাতা পান। সেই হিসেব করলে উঁচু পদের তুলনায় তাদের সুবিধাও কম নয়। নতুন পে স্কেল 2015 সালে দেওয়া হলো, সেখানে পুলিশও সেটা পেয়েছে। পুলিশের ঝুঁকি ভাতা আছে, তদন্ত করতে তদন্তকারী কর্মকর্তারা কিছু তদন্ত ব্যয় সেটাও পেয়েছে, অতীতে ছিল না। দুর্নীতির মামলা বাতিল চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতিল আবেদনে শ্রমিকের টাকা পরিশোধ করা সহ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। দুদক আইনজীবী বলছেন, ভয় দেখাতে সাক্ষ্য গ্রহণ শুরুর আগ মুহূর্তে এই আবেদন করেছেন ইউনূস। শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অধ্যাপক ইউনূস। যদিও এর আগে আরও 2 আসামি বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন করে রেখেছেন। দুদকের আইনজীবী বলছেন, সাক্ষ্য গ্রহণের আগে এ ধরনের আবেদন বিচারকে বিলম্বিত করার অপকৌশল। এতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিশনে দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে, যাতে আমরা একটি ভীত সন্ত্রস্ত এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব। ইউনূসের আইনজীবী বলছেন, বিচারিক আদালতে তারা ন্যায় বিচার পাননি, সে কারণে হাইকোর্টে মামলা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। শ্রমিকদের 5% পাওনা, তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যেই কোম্পানি লয়ে মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25,22,0780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2023 সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর 1000-এরও বেশি নিপীড়নের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত। তার দাবি, নির্যাতনের কারণে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে গত বছরের সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বিগত বছরগুলোর সাম্প্রদায়িক সহিংসতার তুলনামূলক পর্যালোচনায় দেখা যায়, সহিংসতার ঘটনার খুব বেশি হেরফের আজও হয়নি। এহেন বিরাজমান সাম্প্রদায়িক পরিস্থিতিতে লক্ষণীয় 1970-এর নির্বাচনকালীন সময়ের প্রায় 19 ভাগ সংখ্যালঘু বর্তমানে 8.6 নেমে এসেছে। পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও আজও তা কার্যকর হতে পারেনি এবং এর মধ্য দিয়ে পাহাড়ে অশান্তি ও অস্থিতিশীলতা জিয়ে রাখা হয়েছে, যা উদ্বেগজনক। উৎসাহ বোনাস কমানোর প্রতিবাদে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। সকালে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। ব্যাংকটির কর্মকর্তাদের দাবি, গত 2022 সালের জন্য 4.5টি ইনসেন্টিভ বা উৎসাহ বোনাস দেওয়ার কথা থাকলেও 3টি দেয়া হয়েছে। তারা বলেন, ব্যাংকের মুনাফা অর্জনে যাদের নিরলস শ্রম ও ঘাম জড়িয়ে আছে তাদেরকে বোনাস থেকে বঞ্চিত করা মৌলিক অধিকার পরিপন্থী। গত 24 ঘন্টায় দেশের নদ নদীর পানি কিছুটা কমেছে। বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সড়ক ডুবে থাকায় যোগাযোগও বিচ্ছিন্ন। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় দেশের উত্তরের নদ নদীর পানি কিছুটা কমলেও বেশিরভাগ স্থানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বাড়িঘর ডুবে থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে বানভাসীদের। কাঁচা পাকা সড়ক এখনও তলিয়ে থাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো পানিবন্দী 5 উপজেলার 34 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্ধ 214টি শিক্ষা প্রতিষ্ঠান। এখনো পানির নিচে তলিয়ে শত শত হেক্টর জমির আমন ধানের বীজতলা। আপনার 1 কোমর পানি, ঘরের ভিতরে 1 হাঁটু।
চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। প্রায় আপনার 3 কিলো পানি আছে। রংপুরে তিস্তার পানি কমলেও ভোগান্তিতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। এসব এলাকায় পানিবন্দী প্রায় 6,000 পরিবার। গঙ্গাচড়ার 4টি ইউনিয়নের প্রায় 200 পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে তিস্তায়। এই পাশ থেকে ও পাশে যাবার পারে না, ও পাশের লোক পাশে আসতে পারে না। এখন বাজার সওদা কিছুই নাই। এখন বাড়িঘর ভাঙ্গার একটু ভাবলাভ আসি গেছে। হ্যাঁ, পানি এখনো আসতেছে। বাচ্চা কোচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়িয়েছি। কোনো বাথরুম নাই, কোনো কলের পানি বের হয় না। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের 28 ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। আমরা বাড়ি সবের অসুবিধে, গরু বাছুর খাওয়া দাওয়ার অসুবিধে, মানুষজন চলাফেরার অসুবিধে। খাওয়া দাওয়া নাই কিছু, বাচ্চা কাচ্চা নিয়ে পানির অসুবিধা, পানি পাচ্ছি না খাওয়ার। কুড়িগ্রামেও নদ নদীর অববাহিকার 4 শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। চহির উপরে চুলিয়ে নিয়ে আমরা বাড়ি খাওয়াছি, আর গরু বাছুর ওই যে পরিষদের সামনে থুছি। প্রায় 1 কোমর পানি, খুব মানুষের চলাফেরা কষ্ট হয়ে গেছে। এদিকে বাড়িঘর তো তলে গেছে। বাড়ির মধ্যে খাবার দাবার খুব কষ্টর উপরে আছি আমরা। দিন কর্ম করি খাই, যাত্রাপুর না আসলে কাজকর্ম না করলে ভাত পাই না। গত কয়েকদিনে নদ নদীর পানি কমলেও কমেনি হাওরের পানি। সুনামগঞ্জে এখনও দুর্ভোগে লক্ষাধিক মানুষ। অন্যদিকে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রামে আছেন সহকর্মী বাদশা সৈকত, জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি শুরুতে যাচ্ছি বাদশার কাছে। কুড়িগ্রামে যে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, মূলত 3টি নদী, ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমার। যেটি জানিয়ে রাখি যে এই 3টি নদীর পানি কিন্তু একটু একটু করে হ্রাস পেতে শুরু করেছে এবং কোথাও 8 সেন্টিমিটার এবং কোথাও 10 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ব্রহ্মপুত্রের পানি সিলমারি পয়েন্টে বিপদ সীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে যে দুধকুমর নদ রয়েছে, সেই দুধকুমর নদের পানি পাটেশ্বরী পয়েন্টে কিন্তু 37 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধরলার পানি সেতু পয়েন্টে 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে ঘরবাড়ি তলিয়ে রয়েছে, সেখানকার মানুষের ঘরবাড়ি থেকে কিন্তু পানি এখনই নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে যে দুর্ভোগ, গত প্রায় 1 সপ্তাহ ধরে এই মানুষগুলো কিন্তু পানিবন্দী জীবনযাপন করছে। এ কারণে দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে, এটি কুড়িগ্রাম সদর উপজেলার মধ্য কুমোরপুর এলাকা। এখানে আমি যে সড়কটিতে রয়েছি সেটি একটি পাকা সড়ক এবং এখানে 3টি সড়কের একটি মোড় রয়েছে। সেখানে আমি এখানে দেখেছি যে প্রত্যেকটি সড়ক কিন্তু তলিয়ে আছে এবং এখানে প্রচুর লোক, অসংখ্য মানুষ, শত শত মানুষ কিন্তু এই সড়কে দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন। এবং একই চিত্র কিন্তু ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমারের অববাহিকার যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে, সবগুলো আমরা ঘুরে দেখেছি। বেশিরভাগ সড়ক যে এভাবেই কিন্তু পানিতে তলিয়ে আছে এবং মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেটি ক্রয় করার জন্য বাজারে যাবে, সেটিও কিন্তু মানুষ পাচ্ছে না। খুব দুর্ভোগ নিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আর চরাঞ্চলের যে বিষয়টি, সেটি হলো যে চরাঞ্চল, এখানে প্রায় 4.5 শতাধিক চরাঞ্চলের মধ্যে প্রায় 4 শতাধিক চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এই চরাঞ্চলগুলোতে কিন্তু খুব বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। যদিও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু সেখানে সেটা অপ্রতুল। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা এই মুহূর্তে জামালপুরের বন্যা পরিস্থিতি জানতে সেখানে যাচ্ছি আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। আমি আছি জামালপুরের ইসলামপুর উপজেলার পাথসি ইউনিয়নের মুরাদাবাদ ইউনিয়নে। আমি জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আপনাকে একটু জানাতে চাই যে জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে কিন্তু যমুনার পানি নামছে। গত 24 ঘন্টায় জামালপুরের যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার কমে 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি যেটি দেখাতে চাচ্ছি যে আমি যে জায়গাতে আছি সে জায়গাতে গতকালকেও কিন্তু এই রাস্তাটি হাঁটু পানির নিচে তলিয়েছিল। আজ সারাদিন পানি কমার কারণে রাস্তাটি কিন্তু বেশি উঠেছে এবং এখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং পানি লুকালেও কিন্তু প্রবেশ করছে। প্রত্যেকটা বাড়ি ঘরে এখনো পানি আছে এবং প্রায় 1.5 লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় তারা দিনাতিপাত করছে এবং তারা দুর্ভোগ পোহাচ্ছেন। লোকালয় থেকে পানি বের হতে শুরু করেছে। আপনাকে যদি একটু বলি যে জামালপুরের
ইসলামপুর উপজেলার 6টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এখানে প্রায় 30,000 মানুষ তারা 10টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি নিয়ে এখনো তারা টানা 5 দিন বন্যা কবলিত হয়ে আছেন। তাদের ভিতরে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, তাদের খাবার সংকট রয়েছে, শুকনো খাবার সংকট রয়েছে এবং তাদের গোখাদ্যের সংকট রয়েছে। তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা এই 5 দিনে কোনো জনপ্রতিনিধি তাদের কাছে আসেননি বা তাদের কোনো সহযোগিতা করেননি এবং যারা পানিতে তলিয়ে আছেন তাদের ফসল এবং পাট, আখ এবং আমন বীজতলা শত শত একর জমিতে পানি এখনো আছে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই পানি নামতে, বাড়িঘর থেকে পানি নেমে যেতে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে এবং এই পানি নামার পরে তাদেরকে দুর্ভোগের যে কিছুটা লাঘব হবে। তো আমার কাছে জামালপুর থেকে ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী যে বাজার, সেই ফেঞ্চুগঞ্জ বাজারে এবং এই ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের একটি প্রধান বাজার। এটা প্রায় 3 শতাধিক বছরের প্রাচীন। এই বাজার কিন্তু পানিবন্দী হয়ে আছে প্রায় 1 মাস ধরে। শুধু এই জায়গা নয়, ফেঞ্চুগঞ্জের 5টি ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ মানুষ পানিবন্দী হয়ে আছে। প্রায় বলা যায় লক্ষাধিক মানুষ এই ভোগান্তিতে আছে। শুধু এই উপজেলা নয়, ফেঞ্চুগঞ্জের পাশে বালাগঞ্জ, ওসমানীনগর, অন্যদিকে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপ জেলার কম বেশি মানুষই পানিবন্দী অবস্থা আছে। প্রায় 1,500-এরও বেশি গ্রাম এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে কালকে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে আমাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর রমা বিজয় সরকার জানিয়েছেন আগামীকাল যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে তিনি আহ্বান জানিয়েছেন। কারণ হচ্ছে কি, কিছু ভেন্যু পরিবর্তন করা হয়েছে। যে সমস্ত ভেন্যুতে, যেমন জকিগঞ্জের হাফসা মজুমদার ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, সেই ভেন্যুটিতে পরীক্ষা হচ্ছে না। সেই ভেন্যুতে পানি উঠে যাওয়ার কারণে সেই ভেন্যুতে পরীক্ষা হচ্ছে না। পার্শ্ববর্তী আরেকটি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। একইভাবে যে সমস্ত জায়গার, যে সমস্ত ভেন্যুতে পানি উঠে গিয়েছে বা যে সমস্ত জায়গা পানিতে যাওয়া সম্ভব নয়, ভেন্যুতে যাওয়া সম্ভব নয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র বা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সে কারণে সিলেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যে শিক্ষার্থীরা যাতে করে নির্দিষ্ট সময়ের একটু আগেই যেন শিক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। কালকে প্রথম পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ডের আইসিটি পরীক্ষা এবং আইসিটি পরীক্ষার মধ্য দিয়ে কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা নিয়ে অনেক জল্পনা ছিল, পানিবন্দী মানুষেরা কিভাবে যাবে, বানবাসী মানুষেরা পরীক্ষা দিতে কিভাবে যাবে। সে কারণেই কাল পরীক্ষা পেছানো হয়নি। যদিও পরীক্ষা যেগুলো পিছানো হয়েছিল, সেই 30 তারিখের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই 11 আগস্ট যে পরীক্ষাগুলো হওয়ার পিছানো হয়েছে, সেই পরীক্ষাগুলো পুনরায় 11 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে বলা যায় সিলেটের মানুষ এখনো 7-8 লাখ মানুষ এই পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তারা ভোগান্তিতে আছে। কবে এই ভোগান্তি শেষ হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই মুহূর্তে কুশিয়ারা নদী এই ফেঞ্চুগঞ্জে 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। মোটামুটি এই ছিল সুরমা এবং কুশিয়ারা নদী 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় এখনো জলাবদ্ধ পানি এখনো যে নামছে না, তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম কুড়িগ্রাম, জামালপুর এবং সিলেট থেকে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টি, প্রচণ্ড শীত আর ঝোড়ো হাওয়ায় স্থবির হয়ে পড়ছে জনজীবন। জারি করা হয়েছে 8 নম্বর সতর্কতা। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেশটির আবহাওয়া অধিদপ্তরের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। সকাল থেকে রাত, দিনভর টানা বর্ষণ, সঙ্গে হাড় কাঁপানো শীত। অন্যদিকে উত্তাল সাগর থেকে আসছে প্রচণ্ড জোর হাওয়া। সব মিলিয়ে বছরের সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশ। দেশটির আবহাওয়া অধিদপ্তরের অগ্রিম সতর্কবার্তায় দেওয়া হয়েছে 8 নম্বর সতর্কতা। জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বর্তমানে কেপটাউনে যে বৈরী আবহাওয়া চলতেছে, এটার প্রভাব এখন আমাদের ব্যবসা বাণিজ্য, এটার প্রভাব পড়তেছে। এখন বর্তমানে এই আবহাওয়ার কারণে মানুষজন বাসা থেকে বের হইতে পারতেছে না, কাজে আসতে পারতেছে না, যার কারণে আমাদেরও ব্যবসা বাণিজ্যতে অনেক সমস্যা যাইতেছে। And the weather is very bad here. It's very bad. It's terrible and it's very cold.
But anyway, we are enjoying. বৃষ্টি ও ঝড়ো হওয়ায় দেশটিতে চলছে শৈত্যপ্রবাহ। বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশ। গত কয়েকদিন যাবৎ টানা বর্ষণ, প্রচণ্ড শীত আর ঝড়ো হওয়ায় সৃষ্ট বৈরী আবহাওয়ায় বিপর্যয় নেমে এসে দেশটির জনজীবনে। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের ক্যাপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। সফটওয়্যার আপডেট না করেই তড়িঘড়ি করে স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন বাণিজ্য সচিব। পণ্য কিনতে এসে তথ্যের গড় মিলে নাজেহাল সাধারণ মানুষ। এ সময় পেঁয়াজ ও চিনি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। পর্যাপ্ত মজুত না থাকায় আপাতত বিক্রি বন্ধ বলছে সংস্থাটি। ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য। তবে তা নিয়েও এখন অস্বস্তিতে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। স্মার্ট কার্ডের উদ্বোধন জেনে পণ্য কিনতে এসে নাজেহাল অবস্থা তাদের, কারণ কাজ করছে না 1.5 বছরের চেষ্টার পর হাতে পাওয়া স্মার্ট কার্ডটি। দীর্ঘ 6 মাস ধরে কার্ড নিয়ে আসছি, কিন্তু বলতাছে এই মাস সেই মাস ওই মাস দিবে। একটা কার্ড আমাদের পুরো ফ্যামিলির ভিতরে, কিন্তু আইসো তুরিতে পাই নাই। 1 বছর ধরে আমি এইভাবে ঘুরতে আছি, তা আমার এটা কবে কার্যকারী হবে? প্রতিবারে আসি, বলে যে এখনো এটা চালু হয় না, এটা চালু হয় না, কবে চালু হবে আমরা এটা ভাই জানি না। সোমবার সকালে রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠে টিসিবির জুলাই মাসের বিক্রির উদ্বোধনে এসে স্মার্ট কার্ড উদ্বোধন করেন বাণিজ্য সচিব। অথচ এখনও প্রস্তুত হয়নি সফটওয়্যার, কাজ না করায় বন্ধ বিক্রিও। আইডি আপডেট করা হচ্ছিল না, তো আইডিটা আপডেট করে দিয়েছে, আর স্মার্ট কার্ড তো আজকেই কেবল দেওয়া হয়েছে তাদের কাছে। স্মার্ট কার্ড কাজ না করায় অনেকেই ফিরে গেছেন পণ্য না পেয়ে। আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুরনো কার্ড দিয়েই শুরু হয় বিক্রি। তবে এবার পেঁয়াজ ও চিনি না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। চাউল ভালো করতে হবে, চাউল খাওয়া যায় না, পেঁয়াজ দেয় তা পচা একবারে। চাল আর ডাল আর তেলে কি সম্ভব পুরো মাস দেওয়া? এদিকে স্মার্ট কার্ড বিতরণ 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করার আশা বাণিজ্য সচিবের। খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি, যাতে শতভাগ বেনিফিশিয়ারকে আমরা স্মার্ট কার্ডের মাধ্যমে এই টিসিবির পণ্য আমরা দিতে পারি। টিসিবির পণ্য বাস্কেটে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি। এখন থেকে দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনায় বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছে টিসিবি। জুলাই মাস জুড়ে ভোজ্য তেল 2 লিটার, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা। টিসিবির চালের দাম ধরা হয়েছে কেজি 30 টাকা, মসুর ডাল 60 টাকা কেজি ও ভোজ্য তেল লিটারে 100 টাকা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা 100 কোটি টাকা মূল্যের 85টি গাড়ি ধ্বংসের কাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে মিৎসুবিশি, জিপ সহ নানা ব্র্যান্ডের এসব যান টুকরো টুকরো করছেন শ্রমিকরা। নিলামে এগুলো বিক্রি হবে ভাঙার হিসেবে। সাকরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। কাটার যন্ত্র দিয়ে একের পর এক কাটা হচ্ছে নানা মডেলের গাড়ি। এর মধ্যে মিৎসুবিশি ব্র্যান্ডের দামি পাজারো যেমন আছে, তেমনি আছে অন্যান্য ব্র্যান্ডের প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপও, জিপ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা এসব গাড়ি বর্তমানে ব্যবহার অনুপযোগী। বছরের পর বছর নানা জটিলতায় হয়নি নিলামও। এখন তাই বিআরটি এর অনুমোদন নিয়ে বিক্রি করা হচ্ছে ভাঙারি হিসাবে। নিলাম না হওয়ার কারণে এগুলি বিআরটি এর কাছ থেকে প্রতিবেদন নেওয়া হয়েছে, এগুলি উপযোগিতার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিআরটি তাই এগুলি ব্যবহার উপযোগিতা নেই মর্মে প্রতিবেদন দেয়। এটা আমাদের যে গঠিত কমিটি কাস্টম হাউসের, তাদের সুপারিশের ভিত্তিতে এটা ধ্বংস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে মূল্যবান এসব গাড়ি গ্যাস কাটার যন্ত্র দিয়ে কেটে ধ্বংসের বিপক্ষে কাস্টমসের ঠিকাদাররা। গাড়িগুলো না কেটে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিক্রির দাবি করেছিলেন তারা, কিন্তু যন্ত্রগুলি বিক্রির বিধান না থাকায় ধ্বংসের পথ বেছে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। 75 লটের গাড়ি আমরা 80 লক্ষ টাকা দিয়ে খরিদ করতে ইচ্ছুক, এবং সকল খরচাদি আমাদের। আমরা আপনাদের উপস্থিত প্রতিনিধি থাকবে, আমরা এভাবে কেটে নিয়ে যাব। কিন্তু ওনারা কোনো কর্ণপাতে করেনি এবং কি আমাদের ওই চিঠির জবাবও দেননি। কাস্টমসের তথ্য অনুযায়ী নিলামের অপেক্ষায় আছে 186টি গাড়ি। এর মধ্যে সম্পূর্ণ কাটা হয়েছে 60টি। 2-1 দিনের মধ্যে আরো 25টি গাড়ি কাটা হবে। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা এসব গাড়ির মধ্যে যেমন বিদেশ থেকে আমদানি করা গাড়ি রয়েছে, তেমনি রয়েছে অভ্যন্তরীণ নানা অভিযোগে জব্দ হওয়া গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি পড়েছিল চট্টগ্রাম কাস্টম হাউসের এই নিলাম শেডে। এখন অধিকাংশ গাড়ি কেটে ফেলা হয়েছে। সর্বশেষ পর্যায়ে ভাঙারি হিসেবে বিক্রি হবে এই কেটে ফেলা গাড়ির টুকরো। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। জানাবো খেলার খবর। পূর্ব প্রতিশ্রুতি থাকা ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলে যোগ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সেখানে কাজ করার কথা তার। এরপর দুপক্ষের সমঝোতায় মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদের চুক্তিতে যাবে বিসিবি। তবে খণ্ডকালীন হলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মুশতাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, নিরাপত্তা পর্যবেক্ষণে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বিসিবি। টাইগারদের টি-20 বিশ্বকাপ হতাশার মাঝেও প্রাপ্তি বোধ হয় লেগি রিশাদ হোসেন, যার বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্ত সাবেক পাকিস্তানি এই স্পিনারের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। মুশতাকের কাজে সন্তুষ্ট বোর্ড প্রস্তাব দিয়েছিল চুক্তি বাড়ানোর, কিন্তু আগে থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের সঙ্গে কথা পাকাপাকি থাকায় আপাতত আর পাওয়া যাচ্ছে না মুশতাককে। তবে হাল ছাড়ছে না বিসিবি। ইসিবির সঙ্গে কিংবদন্তি স্পিনারের চুক্তি চলতি বছর ডিসেম্বর পর্যন্ত। এরপরই স্থায়ীভাবে মুশতাককে ফেরাতে চায় টাইগার টেরাই। আর খণ্ডকালীন হলেও চলতি বছরের সিরিজগুলোতে তার সার্ভিস চায় বিসিবি। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। রাওয়ালপিন্ডি আর করাচি পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে 2 টেস্ট দিয়ে বিশ্বকাপ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। তবে দেশটিতে সফরে যাওয়ার আগে পূর্বের ধারাবাহিকতায় কি কোনো নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বোর্ড? আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমেও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। সাম্প্রতিক সময় নির্দিষ্ট কিছু গণমাধ্যমে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা এবং তাদের পরিবার নিয়ে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি নজরে এসেছে বিসিবির। এ নিয়ে করণীয় ঠিক করেছেন তারা। বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না। বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়া, সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজও কোটা বিরোধীদের বাংলা ব্লকেট, রেলপথ সড়ক অবরোধ করে বিক্ষোভ, মানুষের চরম ভোগান্তি। ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের, আদালতের রায়ে চূড়ান্ত বললেন শিক্ষামন্ত্রী। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে রেলের মেগা প্রকল্প। আলোচনায় ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।